দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমি সেট 4 অর্থাৎ মানচিত্র পয়েন্টিংয়ের বা ম্যাপ পয়েন্টিংয়ের সেট 4 নিয়ে কিছু আলোচনা করব। সেট 4-এ আমি আজকে টোটাল 14টি ম্যাপ পয়েন্টিং আমি করে দেখাবো। খুব ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং এগুলো। সেট 1, 2, 3 আমি করে দেখিয়েছি 10টা, 12টা, 15টা করে। তো তোমরা অবশ্যই সেট 1, 2, 3-র ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। আজকে আমি যে সেট 4-এ যেই ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো কী কী একটু বলে নিচ্ছি। প্রথমেই আছে কারাকোরাম পর্বত, তারপর আছে পীরপাঞ্জাল পর্বত, 3 নম্বর আছে দাক্ষিণাত্যের মালভূমি, 4 নম্বর আছে সুবর্ণরেখা নদী, 5 নম্বর আছে ভারতের সর্বাধিক বর্ষণসিক্ত স্থান, 6 নম্বরটি দেখে নাও কারাকোরাম গিরিপথ, 7 নম্বর আছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ, 8 নম্বর আছে পুলিকট হ্রদ এবং চিল্কা হ্রদ, 9 নম্বর আছে হলদিয়া পেট্রোকেমিক্যাল, 10 নম্বর আছে উপকূল অঞ্চল, 11 নম্বরে আছে ভারতের ক্রান্তীয় চিরহিত অন্ন, 2 নম্বর হলো পশ্চিম ভারতে একটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্র যেটি মুম্বাই এবং সুরাট, 13 নম্বরে আছে ভারতের 13 নম্বর আছে ভারতের শুল্কমুক্ত বা করমুক্ত বন্দর যেটি হবে কান্ডালা, 14 নম্বর আছে ইন্দিরা পয়েন্ট। খুব ভালো মতো দেখে নাও। এখানে 10 নম্বরে আমি উপকূল অঞ্চল বলেছি। উপকূল অঞ্চলে বিভিন্ন রকম উপকূল রয়েছে, কঙ্কন উপকূল, কর্ণাটক উপকূল, মালাবার উপকূল। তো এগুলো সবগুলোই করে দেখাবো। খুব ইম্পর্টেন্ট এগুলো, পরীক্ষায় আসার চান্স খুব রয়েছে আর আসবেও এগুলোর থেকে। তোমরা ভালো মতো দেখো এবং প্র্যাকটিস করো। আমি যখন ম্যাপগুলো করে দেখাচ্ছি তোমরাও সাথে ম্যাপগুলো নিয়ে বসো, আমার সাথে সাথে তোমরাও করো। তো চলো শুরু করি আজকে। আচ্ছা, সবার ফার্স্ট আমি বলেছিলাম মানচিত্র হাতে পাওয়ার সাথে সাথে তোমরা এখানে নাম লিখবে, এরপর ক্লাস অবশ্যই লিখবে। সেকশন তোমরা লেখা দরকার নেই, সেকশন না লিখে এবার রোল নম্বরে চলে আসলাম। রোল নম্বরটি লিখবে। তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে রোল আর নাম্বারটি থাকবে সেটি অবশ্যই লিখবে। লিখে নিয়ে বারবার বলি অবশ্যই তোমরা ম্যাপটি কিন্তু টিচারদের দিয়ে সই করিয়ে নেবে। আমরা যখন খাতা দেখি খাতার মধ্যে অনেকেরই হয়তো দেখা যায় যে সে ম্যাপটির মধ্যে টিচারের সিগনেচার নেই, হ্যাঁ, বা অনেকে রোল নম্বর লিখে নিই। তো এগুলো ভুল করবে না, আমি প্রথমেই বলে দিচ্ছি, এগুলো ভুল একদমই করবে না। আর আমি ম্যাপ পয়েন্টিং শুরু করার আগে সেট 1-এ আমি ম্যাপ পয়েন্টিংয়ের বিভিন্ন নিয়মকানুন নিয়ে আলোচনা করেছিলাম যে কীভাবে ম্যাপ পয়েন্টিং করবে, কী কী নিয়ম ফলো করবে, সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে ভিডিওটি। তোমরা যদি এখনও না দেখে থাকো ভিডিওগুলো দেখবে পরপর, কেমন? তো চলো শুরু করি। সবার ফার্স্ট বলেছিলাম প্রতিবেশী দেশগুলো তোমরা পারলে লিখে নিবে আর তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে। তো প্রতিবেশী দেশগুলো আমি আজকে আর লিখলাম না। সবার ফার্স্ট যেটি করব, যে আমার আজকে ফার্স্টে ছিল কি কারাকোরাম পর্বত, কেমন? তো এই কারাকোরামে আমি চলে আসি যে কারাকোরাম কোথায় আছে ভারতের। দেখো কারাকোরাম হলো একদম ভারতের উত্তর অংশে চলে আসবে। এই উত্তর অংশে আমি বলেছিলাম যে এর আগেও আমি বলেছিলাম পর্বত কীভাবে দেখাবে। তো এই একদম উত্তর অংশে তুমি এখান থেকে এই যে দেখো, এই যে মাথাটি রয়েছে ভারতের মানচিত্রে একদম ওপরে, এখান থেকে তুমি শুরু করবে, বা সাইড থেকে শুরু করে এরকম একটি দাগ, এবং এখান থেকে শুরু করে একটু গ্যাপ রেখে আবার একটু দাগ দিয়ে দিলে, কেমন? এবার এটাকে এরকম করে দাও, মিডলে ফাঁকা রাখো, রেখে এবার এটাকে ভরিয়ে দাও। আচ্ছা, পর্বত কিন্তু এইভাবে পয়েন্টিং করবে। আমি কিন্তু শুধু আজকে প্রথম না, এর আগেও ভিডিওগুলোতে আমি দেখেছিলাম পর্বত কীভাবে পয়েন্টিং করছে, সেম একইভাবে পয়েন্ট করে যাচ্ছে। তোমরাও ঠিক এইভাবে প্র্যাকটিস করো। এটা হলো 1 নম্বর। তো এখানে 1 নম্বর লিখে দিলাম, লিখে আমি এখানে লিখে দিলাম কারাকোরাম। হলো? আচ্ছা, এবার আমি বলেছিলাম নির্দেশিকার এখানে সবার, তুমি নির্দেশিকার এখানে সেম পয়েন্ট করবে, 1 নম্বর দেবে, বক্স করবে, এরকম দাগ দিয়ে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি প্রথমে নির্দেশিকাটি লিখে দিই। এগুলো কিন্তু অবশ্যই করবে, হ্যাঁ। বক্সের ভেতর এই যেইভাবে এখানে পয়েন্টটি করলে ঠিক এই একইভাবে এখানে পয়েন্টটি করবে, করে নিয়ে হাইপেন দিয়ে লিখে নিলে কারাকোরাম। এবার 1-এ 1 পেয়ে গেলে। তো এখানে কোনো কিছু মিস করবে না। এই ম্যাপ পয়েন্টিং কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে 10-এ 10 পাওয়া যায়। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে ছিল কি পীরপাঞ্জাল পর্বত, কেমন? তো এবার পীরপাঞ্জাল পর্বত দেখো কোথায়, এই যে কারাকোরাম যেখানে টানলে ঠিক তার নিচে এই যে ভাঁজটি গেল, এই ভাঁজ থেকে তুমি সেম এইভাবে দাগ দিয়ে দাও, দিয়ে পর্বত যেভাবে দেখেছো এরকম মিডলে ফাঁকা রাখো, এবার এটাকে ভরিয়ে দাও। আমি পেন দিয়ে করছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য, পেন্সিল দিয়ে করলে হালকা হবে, ভিডিওতে বুঝতে পারবে না, কেমন? হয়ে গেল, এই তো। আচ্ছা, এটা কত নম্বর? 2 নম্বর। খুব ইজি, তোমরা বারবার প্র্যাকটিস করবে। পরীক্ষা এখনও দেরি আছে, তোমরা বারবার প্র্যাকটিস করবে। পীরপাঞ্জাল লিখে দিলাম। আমার পেন দিয়ে করা একটাই কারণ, যাতে তোমরা বুঝতে পারো,
হ্যাঁ, আমার সেরকম ইনফ্রাস্ট্রাকচার এখনও নেই, তো সুতরাং খুব ইজিলি আমি বোঝাচ্ছি তোমাদের সুবিধার জন্য। সেম আগের মতোই পয়েন্ট করলাম, করে এখানে লিখে দিলাম পীর পাঞ্জাল। প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখবে, আমার অন্যান্য ক্লাস 10-এর অন্যান্য যে ভিডিওগুলি আছে সেগুলো দেখবে, তোমাদের পরীক্ষার সময় কাজে লাগবে। 3 নম্বর পয়েন্ট কী ছিল? দাক্ষিণাত্যের মালভূমি। আচ্ছা, দাক্ষিণাত্যের মালভূমি অনেকটা এরিয়া জুড়ে রয়েছে, হ্যাঁ। তো এবার তুমি কি করবে, দাক্ষিণাত্যের মালভূমি এই যে ভি শেপটি গিয়েছে না, এই মোটামুটি ভি শেপটির 80%ই দাক্ষিণাত্য মালভূমি রয়েছে। তো আমি এখানে এরকম করে দিলাম, দিয়ে এই অংশটি, টোটাল অংশটি, এই যে টোটাল অংশটি পেন দিয়ে দাগলাম, এর ভেতর টোটাল অংশটি হলো দাক্ষিণাত্যের মালভূমি অংশ। কেমন? আচ্ছা, এই দাক্ষিণাত্য মালভূমি অংশ তুমি যেহেতু অনেকটা এরিয়া জুড়ে রয়েছে, এখানে তুমি আলাদা সিম্বল ব্যবহার করতে পারো। আমি প্লাস সিম্বল দিলাম ফাঁকা ফাঁকা করে, তুমি চাইলে মাইনাস সিম্বলও দিতে পারো, কিন্তু যেই সিম্বলটি একবার দেবে সেটা কিন্তু নেক্সট পয়েন্টে ইউজ করবে না। যেমন এখানে আমি প্লাস সিম্বল দিলাম, অন্য পয়েন্টিংয়ে যখন করব তখন কিন্তু প্লাস সিম্বলটি আর ইউজ করব না। আচ্ছা, এটা কয় নম্বর ছিল? এটা হলো 3 নম্বর। এখানে 3 নম্বর লিখে দিলাম, দিয়ে এখানে আমি লিখে দিলাম দাক্ষিণাত্যের মালভূমি। আচ্ছা, এখানে একটু হিজিবিজি হচ্ছে ঠিকই, কিন্তু তোমরা অনেকটা বুঝতে পারছো এই কারণেই এখানে রাজ্যের ম্যাপগুলো ভাগ করা আছে। আমি এই কারণেই রাজ্যের ম্যাপটা নিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা নিজেরা প্র্যাকটিস করবে যখন, তোমরা কিন্তু এরকম রাজ্যের ম্যাপে প্র্যাকটিস করবে না। তোমরা এরকম ভেতরে রাজ্যের ম্যাপের যে দাগগুলো আছে সেগুলোকে ছাড়া ফাঁকা ম্যাপ পাওয়া যায় বাজারে, সেটা কিনে নিয়ে সেখানে প্র্যাকটিস করবে। তো দাগগুলো এই কারণেই দিচ্ছি, এই রাজ্যের ম্যাপটা আমি এই কারণেই ইউজ করছি যাতে তোমরা বুঝতে পারো যে কোন রাজ্যের ভেতর দিয়ে কতটুকু অংশ দিয়ে গেল সেটুকু বোঝানোর জন্য। 3 নম্বর হলো দাক্ষিণাত্যের মালভূমি অংশ, প্লাস সিম্বল দিয়েছি, প্লাস দিলাম, দাক্ষিণাত্যের মালভূমি অংশ লিখে দিচ্ছি। আচ্ছা, 4 নম্বরে চলে আসি। আচ্ছা, প্রশ্নে ছিল 4 নম্বরে সুবর্ণরেখা নদী, সেম এখানে বক্স করলাম। আচ্ছা, নদী আমি কী বলেছিলাম, এটা সরল রেখার মতো করে দেখাবে। তো এবার আমার সুবর্ণরেখা পয়েন্টিং করি, চলো। সুবর্ণরেখা নদী হলো এই যে পশ্চিমবঙ্গ যেখানে শেষ হয়েছে দেখো, হ্যাঁ, কলকাতা এখানে রয়েছে, এর ঠিক নিচে এই যে গোল পোর্শনটা রয়েছে না, গোল ভাঁজটি, হ্যাঁ, এখান থেকে নিয়ে তুমি ওপর দিকে এরকম দাগ টেনে দাও। কয় নম্বর? এখানে দেখো খুব ইজি, খুব ভালো মতো মনোযোগ সহকারে দেখো। 4 নম্বর এখানে লিখে দিতে পারো সুবর্ণরেখা নদী, সুবর্ণরেখা। এখানে ঠিক দাগ দিয়ে আমি এখানে লিখে নিলাম সুবর্ণরেখা। 5 নম্বরে চলে আসি, এখানেও তুমি সেম আগের মতো বক্স করে রাখবে। আচ্ছা, 5 নম্বর কী ছিল? ভারতের সর্বাধিক বর্ষণসিক্ত স্থান। সর্বাধিক বর্ষণসিক্ত স্থান যখনই বলবে বা বৃষ্টির ছায় অঞ্চল যখনই বলবে, তুমি ঠিক এই যে পশ্চিমবঙ্গের বর্ডারটি চলে গেল, এইখান দিয়ে চলে আসলো, এর নিচে বাংলাদেশ, এই যে এরিয়াটি রয়েছে, এখানে তুমি জাস্ট কিছু না একটা এরকম প্লাস চিহ্ন আর্ট করে দাও। এই এরিয়াটি হলো কি মৌসিনরাম বা সর্বাধিক বর্ষণসিক্ত স্থান। আচ্ছা, এটি হলো 5 নম্বর। 5 নম্বর দিলাম, তোমরা এখানে লিখে নেবে, আমি কিন্তু আর এখানে লিখছি না, না তো ম্যাপটা একটু হিজিবিজি হয়ে যাবে, কারণ অনেকগুলো পয়েন্টিং দেখাবো, 15টি পয়েন্টিং। তো এখানে আমি এখানে আর নাম লিখলাম না, আমি শুধু নির্দেশিকার এখানে নাম লিখে দিচ্ছি। তো এখানে লিখে দিতে পারি মৌসিনরাম বা অবলিক দিয়ে যেটি প্রশ্নে ছিল সর্বাধিক বর্ষণসিক্ত স্থান সেটি। 6 নম্বরে চলে আসি। আচ্ছা, আমার প্রশ্নে ছিল 6 নম্বরে কারাকোরাম গিরিপথ। আচ্ছা, কারাকোরাম গিরিপথ কোথায় আছে? আচ্ছা, সবার ফার্স্ট আমি কারাকোরাম পর্বত দেখিয়েছিলাম, কেমন? এবার এখানে রয়েছে কি গিরিপথ। এইবার দেখো এই যে কারাকোরাম যে পর্বতটি করলাম, এখানে গিরিপথ বোঝানোর জন্য এরকম ব্র্যাকেট দিয়ে দাও, কেমন? এটি হলো গিরিপথ। এবার এখানে অ্যারো মার্ক দিয়ে আমি এখানে কয় নম্বর? এটি হলো 6 নম্বর। দেখো গিরিপথের সিম্বল আমি জাস্ট ব্র্যাকেট দিলাম, এখানে লিখে দিলাম গিরিপথ। 6 নম্বর সেম এখানে ওই সিম্বলটি দেবে, যে সিম্বলটি ওখানে দিলাম, দিয়ে এখানে লিখে দিলে হচ্ছে তোমার কারাকোরাম গিরিপথ। আচ্ছা, এবার চলে আসি 7 নম্বর। 7 নম্বরের প্রশ্নে কী ছিল? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ। আচ্ছা, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ, দেখো এখানে তো প্রশ্নেই অ্যান্সার আছে যে ভারতের দক্ষিণ মানে এটা, পূর্ব হলো এটা, কি বলেছে? দক্ষিণ পশ্চিম মানে পশ্চিম এটা, তার মানে এদিক থেকে যে বায়ুটি সমুদ্র বায়ু প্রবেশ করবে ভারতে। তো এরকম দেখো আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে অ্যারো মার্ক দিয়ে নেবে।
এখানে তুমি লিখে দাও 7 নম্বর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। সেম এখানে বক্স করে এখানে অ্যারো মার্ক দিয়ে নাও, দিয়ে লিখে নাও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। হলো। এবার চলে আসে 8 নম্বরে। 8 নম্বরে বক্স করে রাখলাম। আচ্ছা, আমার 8 নম্বরে প্রশ্নে বলেছে পুলিকট হ্রদ ও চিল্কা উপর হ্রদ। দেখো এখানে আমি একসাথে দুটো হ্রদ নিয়ে নিয়েছি। হ্যাঁ, পরীক্ষায় একটি আসবে, তো আমি এখানে যাতে ভিডিওটি লেংদি না হয় তো সেই কারণে একসাথে করে নিয়েছি। তো এবার পুলিকট হ্রদ এবং চিল্কা হ্রদ আমার প্রশ্নে ছিল। দেখো সবার ফার্স্ট পুলিকট হ্রদটি করে নিই। তোমরা হ্রদ বোঝানোর জন্য কিচ্ছু না, এই যে এইখানে যে ভি শেপটি গেল, এই যে ভাঁজটি গেল, এর ঠিক নিচে এরকম গোল করে দাও, দিয়ে এরকম দাগ দাগ করে দাও। এখানে অ্যারো মার্ক দিয়ে নাও 8 নম্বর। আমি এখানে আর নাম লিখছি না, কেমন। এবার এখানেও সেম সিম্বল দিলাম আমি, এরকম গোল করে নিয়ে এরকম দাগ দাগ ফাঁকা ফাঁকা দাগ দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে হলো পুলিকট। আচ্ছা, আরেকটি আছে কি চিল্কা হ্রদ, কেমন। এবার চিল্কা হ্রদ দেখো, এই যে পুলিকট হ্রদ এখানে গেল, এই পুলিকট হ্রদ থেকে আরেকটু ওপরে ওঠো। হ্যাঁ, উঠে এই সমস্ত জায়গায় এই যে দেখো এখানে একটি গোল আছে না, এখানে তুমি কিচ্ছু না, এখানে আরেকটু এরকম গোল করে দিয়ে এই একই সিম্বল দাও, হ্রদ দেখানোর জন্য আমি যে সিম্বলটি ইউজ করলাম এখানে দিয়ে নিয়ে আমি অ্যারো মার্ক দিয়ে এখানে করে নিলাম 8 নম্বর চিল্কা হ্রদ। আমি একসাথে হ্রদগুলো একই নাম্বারে দেখিয়ে দিলাম, পরীক্ষায় একটি আসবে, যে কোনো একটি, কেমন। আচ্ছা, তো এখানে 8 নম্বর দিয়ে পুলিকট লিখেছি, প্লাস চিল্কাও লিখে দিলাম। এবার চলে আসি 9 নম্বরে। 9 নম্বর প্রশ্নে ছিল কি হলদিয়া পেট্রোকেমিক্যাল। তো এটা তোমরা সবাই ভালো মতো জানো এটি কোথায় আসবে, পশ্চিমবঙ্গের এখানেই আসবে। তো পশ্চিমবঙ্গের মানচিত্র তোমরা সবাই চেনো আশা করি। তো এখানে তুমি জাস্ট কী করবে, এই যে এখানে এই যে একদম শেষের দিকে কিন্তু, হ্যাঁ, যেখানে কলকাতা আছে তার আশেপাশে এখানে ত্রিভুজ আর্ট করো, করে ভেতরটি রং করে দাও। এটি হলো আমার 9 নম্বর। অ্যারো মার্ক দিয়ে এখানে 9 নম্বর লিখে নিলাম, আর এখানে 9 নম্বর দিয়ে আমি ত্রিভুজ আর্ট করে ভরে দিলাম, যেখানে লিখে নিচ্ছি কী ছিল 9 নম্বরটি, হলদিয়া। কেমন। আচ্ছা, এবার 10 নম্বর চলে আসলাম। 10 নম্বর পয়েন্টে কী ছিল, উপকূল অঞ্চল। আচ্ছা, এবার দেখো উপকূল কিন্তু অনেকগুলো উপকূল অঞ্চল রয়েছে। এবার পরীক্ষায় তোমার আসতে পারে যে কোঙ্কণ উপকূল, কর্ণাটক উপকূল, মালাবার উপকূল, করমণ্ডল উপকূল। আমি সবগুলো দেখাচ্ছি এই উপকূলে, তোমরা সবগুলোই শিখে যাবে, যে কোনো একটি না একটি আসবেই পরীক্ষায়। দেখো আমি কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি, কেমন, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করছি যেগুলো পরীক্ষায় আসে এবং আসবে। তো সুতরাং ভালো মতো দেখো। এবার কি বললাম, কোঙ্কণ উপকূল কোন দিকে রয়েছে, কোঙ্কণ উপকূল হলো মোটামুটি এই যে এই অংশটি যে দেখতে পাচ্ছ ভি শেপের শুরুতেই উপরে, হ্যাঁ, এই যে মাছের ডানার মতো যে অংশটি রয়েছে তার ঠিক নিচে এই অংশটি টোটালটি রয়েছে কি কোঙ্কণ উপকূল। এই যে এই অংশটি তুমি এরকম ফাঁকা দাগ দিয়ে রেখে দাও, এখান থেকে ধরে নাও মোটামুটি এতদূর কোঙ্কণ উপকূল, সমুদ্র উপকূল অঞ্চল। তো এখানে হবে সমুদ্র, এর উপকূল অঞ্চল এটি। এখানে অ্যারো মার্ক দিয়ে কয় নম্বর ছিল, 10 নম্বর দাও। এটি হলো কোঙ্কণ উপকূল। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, তোমরাও লিখে নাও, পরীক্ষা যে কোনো একটি আসবে, কোঙ্কণ উপকূল। মনে রাখবে কোঙ্কণ উপকূল যেখানে শেষ হবে ঠিক তারপরেই শুরু হবে কি কর্ণাটক উপকূল। এখানে শেষ হলো, এখান থেকে শুরু করে আবার মোটামুটি অনেকটা দূর যাবে কি এই যে এরিয়াটুকু হলো কি কর্ণাটক উপকূল, কেমন। কোঙ্কণ উপকূল শেষ, এবার কর্ণাটক উপকূল শুরু, এতদূর অংশ হলো কর্ণাটক উপকূল। এখানে অ্যারো দিয়ে লিখে নাও কর্ণাটক উপকূল। আচ্ছা, কর্ণাটক উপকূলের পরে যেটুকু অংশ বাকি থাকলো এই টোটালটি, হ্যাঁ, টোটাল অংশটি কি, টোটাল অংশটি হলো মালাবার উপকূল। এখানে আমি অ্যারো মার্ক দিয়ে মালাবার উপকূল লিখে নিলাম, কেমন। দেখো আমি কিন্তু সব উপকূল অঞ্চলগুলোই দেখাচ্ছি। আচ্ছা, এরপরে এই যেখানে মালাবার উপকূল শুরু হলো, এর থেকে শুরু করে মোটামুটি অনেকটা দূর, এই যে এত দূর চলে আসলে এই এত দূর অংশ, হ্যাঁ, এই ভাঁজ পর্যন্ত টোটাল অংশটি কি, টোটাল অংশটি হলো আমার করমণ্ডল উপকূল, মানে এই অংশ টোটালটি হলো করমণ্ডল উপকূল। তাহলে মনে রাখবে পশ্চিম ঘাট পর্বতের ঠিক সাইডে যতগুলো উপকূল আছে 3টি উপকূল রয়েছে, কোঙ্কণ, কর্ণাটক, মালাবার, এরপর এখানে হলো কি করমণ্ডল উপকূল। আচ্ছা, এবার ঘুরিয়ে নিচ্ছি, করমণ্ডল উপকূল, কেমন। তো সবগুলো উপকূল অঞ্চল দেখিয়ে দিলাম। উপকূল অঞ্চল কীভাবে দেখালাম এবার ভালো মতো দেখো। উপকূল অঞ্চল হলো আমি এইভাবে এরিয়া জুড়ে দেখিয়েছি, ভিতরে ফাঁকা অঞ্চল, কেমন, ফাঁকা ছিল। তো এটি হলো উপকূল অঞ্চল।
10 নম্বর হয়ে গেল। 11 নম্বরে চলে আসি। আচ্ছা, 11 নম্বরে হলো ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য অঞ্চল। কি বললাম, 11 নম্বর হলো ক্রান্তীয় চিরহরিত অরণ্য অঞ্চল। 11 নম্বর প্রশ্নে ছিল। তো ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য অঞ্চল কোথায় আছে দেখো, খুব ইন্টারেস্টিং জিনিস, যে তোমাদের যাতে মনে থাকে সেই জন্য আমি এগুলো পরপর সাজিয়েছি। এই যে কঙ্কন উপকূল যে গেল, হ্যাঁ, কঙ্কন উপকূলের জন্য যে ফাঁকা জায়গাগুলো রাখলাম আমি, যে একটি কঙ্কন উপকূলের জন্য কর্ণাটক, মালাবার এবং কি করমণ্ডল উপকূল, এই উপকূল অংশে যেই সাবিক উদ্ভিদ রয়েছে এগুলো টোটাল হলো ক্রান্তীয় চিরহরিত অরণ্য অঞ্চল। তো এইখানেই আমি তাহলে সিম্বল দিয়ে দিচ্ছি, গোল গোল করে দিচ্ছি। পরীক্ষায় আসলে যে কোনো একটি জায়গা দেখালো তোমার রাইট হবে। তো মোটামুটি চেষ্টা করবে এই টোটাল এরিয়াটি দেখানোর জন্য। তো এখানে আমি গোল করে দিলাম, এটা হলো 11 নম্বর। তো ভালো মতো দেখো কিন্তু, এই যে যেগুলো উপকূল অঞ্চল চিহ্নিতকরণ করলাম, এই উপকূল অঞ্চলগুলোর মধ্যে যে সাবি উদ্ভিদ রয়েছে সেখানেই আছে কি কর্ণাটক, ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য অঞ্চল। তো এই যে দেখো আমি গোল গোল সিম্বল দিয়ে এটা বুঝালাম। তো এখানেও আমি 11 নম্বরে এরকম গোল করে দিলাম। শুধু এখানে না, আরও আছে, যেমন মনে করো এই যে এই অংশগুলো, যে উপকূল অংশ যেগুলো রয়েছে না, এই যে এই অংশগুলোতে এখান দিয়েও রয়েছে, এই সাইডগুলোতে এখান দিয়ে মোটামুটি পশ্চিমবঙ্গের পাশ দিয়ে, সমুদ্রের পাশ দিয়ে, বাংলাদেশের পাশ দিয়ে, হ্যাঁ, এরকম করে গিয়েছে, গিয়ে এই টোটাল অংশতে রয়েছে। তা আমি, তোমরা খালি মুখস্থ করবে যেটা, তোমরা এই 3-4টি অংশ এই এখান থেকে শুরু করে ভি শেপের মধ্যেই মনে করবে সমুদ্রের পাশে এই টোটাল এরিয়াটি রয়েছে। তো আমি টোটাল বাকি অংশগুলো আর দেখালাম না, তো গোল করে দিয়েছিলাম, এখানে লিখে দিলাম ক্রান্তীয় চিরহরিত অরণ্য। আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো রকম সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি আবার করে দেখাবো। যদি তোমাদের কোনো সমস্যা হয় তো খুব মনোযোগ সহকারে দেখো এবং প্র্যাকটিস করো, ভালো নম্বর নিয়ে আসো, এটাই আমার পাওনা। চলো 12 নম্বরে চলে আসি। আচ্ছা, 12 নম্বরটি রয়েছে পশ্চিম ভারতে একটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্র। তো সেখানে আমি মুম্বাই এবং সুরাট দুটোকেই রেখেছি। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প কেমন, কার্পাস বয়ন শিল্প কিন্তু আমি কি বললাম, মুম্বাই আর সুরাট আমি দেখিয়েছি। তো মুম্বাই এখানে রয়েছে, এখানে আমি গোল করে দিলাম, ডিপ করে দিচ্ছি এখানে, নাহলে বুঝতে পারবে না কেমন। আরেকটি আছে এখানে, মুম্বাই ঠিক ওপরে এখানে আছে আরেকটি। তাহলে এটি গেল আমার 12 নম্বর, এখানে অ্যারো মার্কস দিয়ে 12 নম্বর করে নিলাম। প্রশ্নে বলেছে যে একটি কার্পাস বয়ন শিল্প, কিন্তু আমি কিন্তু দুটো দেখালাম, দেখো তোমাদের সুবিধার জন্য। তোমরা যদি একটি ভুলে যাও আরেকটি কিন্তু মনে রাখবে। যে কোনো একটিও মনে রাখতে পারো, হয়তো পরীক্ষায় বলে দিল যে মুম্বাই কার্পাস বয়ন শিল্প কেন্দ্র দেখাও, তো আমি এই জন্য দুটি করে দেখিয়েছি। তোমরা যে কোনো একটি মনে রাখতে পারো বা দুটি মনে রাখতে পারো। মনে রাখবে একটির ওপরে আরেকটি বা একটির নিচে আরেকটি, হ্যাঁ, এখানে সুরাট ওপরেরটি আর নিচেটা হলো মুম্বাই। কেমন, এখানে আমি কত নম্বর ছিল, এটি 12 নম্বর ছিল। তো এখানে 12 নম্বর দিয়ে এরকম গোল করে দিলাম, দিয়ে এখানে লিখে নিলাম পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প কেন্দ্র। আচ্ছা, এবারে চলে আসি 13 নম্বরটি। 13 নম্বর ছিল ভারতের শুল্কমুক্ত বন্দর বা করমুক্ত বন্দর। তো ভারতের শুল্কমুক্ত বন্দর বা করমুক্ত বন্দর কোনটি, এটি আমরা জানি কি কান্ডালা। এবার কান্দালা কোথায় আছে, হ্যাঁ, এই যে মাছের ডানার মতো অংশ রয়েছে উপরের অংশটি যে আছে, হ্যাঁ, এখানে তুমি জাস্ট একটি এরকম নৌকো আর্ট করে দাও, দিয়ে এখানে এরকম সিম্বল দিয়ে দাও কেমন। এটি হলো কান্ডালা, এটি হলো 13 নম্বর। খুব ভালো মতো অ্যান্সারটিও মনে রাখো, ভারতের শুল্কমুক্ত বন্দর। এখানে 13 নম্বর দিয়ে নিলাম, এখানে তুমি লিখে দিতে পারো কান্দালা। 13 নম্বরে চলে আসলাম, বক্স করলাম, যেরকম নৌকো আর্ট করলাম, এই যে এরকম নৌকো আর্ট করলাম, দিয়ে এখানে লিখে দিলাম কান্দালা। বা প্রশ্নটি কিন্তু বলেছে ভারতের একটি শুল্কমুক্ত বন্দর বা করমুক্ত বন্দর। কান্দালা হলো করমুক্ত বন্দর। কোথায় দেখালাম, ঠিক এই মাছের আঁশের মতো উপরের যে অংশটি রয়েছে এখানে কেমন। আচ্ছা, এটা গেল 13 নম্বর। এবার 14 নম্বরটি দেখো, আমি তোমাদের সুবিধার জন্য একটি ম্যাপে মোটামুটি অনেকগুলো পয়েন্টিং করে দেখাচ্ছি। তো খুব বেশিও না বা খুব কম না, যাতে একটি ভিডিওর মধ্যে মোটামুটি হয়ে যায়, না হয়তো অনেকগুলো ভিডিও হয়ে যাবে। 14 নম্বর চলে আসি, আর বেশি নেই, আর দুটো আছে। 14 নম্বর ভিডিওতে কি, 14 নম্বরটিতে কী আছে, ইন্দিরা পয়েন্ট। আচ্ছা, এটাই হলো আমার আজকে শেষ পয়েন্টিং। তো খুব ভালো মতো দেখো, যে সেটগুলো আমি দেখাচ্ছি করে, সবগুলো সেট তোমরা ভালো মতো দেখো, প্র্যাকটিস করে এবং মুখস্থ করে যাবে পরীক্ষার সময়, যেন একটিও মিস না হয়। 10-এ 10 নাম্বার পেতে হবে, কিন্তু খুব ভালো মতো মনে রাখো, 10-এ 10 পেতেই হবে। ইন্দিরা পয়েন্ট কোথায়, ভালো মতো দেখো, এটি হলো ভারতের ম্যাপ। এইখানে যে দ্বীপগুলো রয়েছে, হ্যাঁ, ভারতের দক্ষিণতম বিন্দু বলা হয় এটিকে।
সর্বশেষ পয়েন্ট কোনটি খুব ভালো মতো দেখো, এই যে দ্বীপগুলো রয়েছে এই যে সর্বশেষে যে ছোট্ট গোলটি দেখতে পাচ্ছ এটি হলো ইন্দিরা পয়েন্ট। এরকম দাগ দিয়ে দাও, পুরো ভরিয়ে দাও। যে ফাঁকা অংশটি আছে পুরো ভরিয়ে দিয়ে এখানে অ্যারো মার্ক দিয়ে লিখে দাও কি 14 নম্বর ছিল, 14 নম্বর হচ্ছে ইন্দিরা পয়েন্ট। খুব ইম্পর্টেন্ট, এটি পরীক্ষায় আসতে পারে। আর এটা শর্ট কোশ্চেনও আসে যে ভারতের সর্বদক্ষিণ পয়েন্ট কোনটি, ইন্দিরা পয়েন্ট। হ্যাঁ, এখানে আমি পুরো কালো করে দিয়েছিলাম, তো এই বক্সটিকে পুরো কালো দিয়ে ভরে দাও, কালো করে দাও ভেতরটি। এখানে অ্যারো মার্ক দিয়ে লিখে নাও ইন্দিরা পয়েন্ট। তো দেখো এই সেট 4-এ, এটি হলো সেট 4, আমার সর্বশেষ ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এখানে আমি দেখিয়ে দিলাম। সেট 1, 2, 3 আমি এর আগে 3টি ভিডিও আমি প্রকাশ করেছিলাম, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে আমার প্লেলিস্টে গিয়ে। তো দেখে নাও, আজকে আমি টোটাল 14টি পয়েন্ট এখানে দেখে দিলাম। খুব ভালো মতো দেখো, কোথাও কোনো সমস্যা হলে তোমরা আমাকে বলবে কমেন্ট বক্সে, স্যার আমি এটা বুঝতে পারলাম না, আমাকে একটু দেখিয়ে দেন আরেকবার। আমি বারবার দেখিয়ে দেবো, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই জানাবে। তো শুধু এটা নয়, ক্লাস 10-এর বিভিন্ন বিষয়ে আমি বিভিন্ন রকম ভিডিও আমি প্রকাশ করেছি, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। সেকেন্ড সামেটিভের প্রশ্ন প্রকাশ করেছি, তোমরা অবশ্যই দেখবে, সেখান থেকেও অনেক ইম্পর্টেন্ট পেয়ে যেতে পারো ফাইনালে। তো এছাড়াও এই ম্যাপ পয়েন্টিংয়ের বিশেষ করে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি দেখালাম, পরীক্ষা হয়তো পাবেই এগুলো। তো খুব ভালো মতো 4টি সেট দেখো এবং তোমরা ভালো মতো প্র্যাকটিস করো এবং পরীক্ষায় খুব ভালো নম্বর নিয়ে আসো, এটি আমার পাওনা। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এ হয়ে পাশে থাকবে।